ব্লাস্ট সংলাপে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি আমি নাহিদা আফরোজ সুমি। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমার সাথে আছেন, আপনাদেরকে একটু 2013 সাল থেকে ঘুরিয়ে নিয়ে আসি। চলেন একসাথে ঘুরেও আসি। সালটি 2013, 24 এপ্রিল। পুরো বাংলাদেশের মানুষের চোখ তখন টেলিভিশন চ্যানেলের পর্দায়। বিভিন্ন টেলিভিশন ঘুরে ঘুরে আমরা একটাই নিউজ দেখছিলাম, আর এমন মানুষ খুঁজে পাওয়া তখন বেশ কঠিন ছিল যে আসলে ওই দুর্ঘটনাটার পরে, ওই ঘটনাটার পরে একেবারেই নিজের মনের মধ্যে কুঁকড়ে যাননি। ভয়ভীতি যেন চারপাশ থেকে আঁকড়ে ধরছিল আমাদেরকে। মনে পড়ল কি ঘটনাটা? ঠিক ধরেছেন, রানা প্লাজা ভবন ধস। সেই ঘটনার পরে আমরা আসলে চারপাশটা স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সময়ের বিবর্তনে আমরা তখন আসলে অনেক কিছুর খবরাখবর রাখলেও এই যে একটা লম্বা সময় চলে গেল, এখন এসে কি আমরা কোনো গল্প জানি কি যে সেই ঘটনার বিচার আদৌ হলো কিনা, বা কী অবস্থায় রয়েছে এই মুহূর্তে সেই বিচার ব্যবস্থার? সব কিছুই জানার জন্য আমি আজ এখানে বসেছি, ঠিক আপনাদের মতো করেই উৎসুক একটা মন নিয়ে। আমার সাথে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন, যাদের সাথে আজ আমরা কথা বলবো রানা প্লাজা ভবন ধস অপেক্ষা বিচারের। চলুন আমন্ত্রিত অতিথিদের সাথে পরিচিত হয়ে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ বরকত আলী, পরিচালক আইন ব্লাস্ট, এবং সেই সাথে রয়েছেন তাসলিমা আখতার, সভা প্রধান, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। দুজনকে আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি আমাদের। ওয়ালাইকুম আসসালাম। ব্লাস্ট সংলাপে আপনারা দুজনই অত্যন্ত ব্যস্ত মানুষ এবং তার মাঝখান থেকে আমাদেরকে সময় দিলেন, তার জন্য অনেক কৃতজ্ঞতা। আমি শুরু করতে চাই স্যার আপনাকে দিয়ে। শুরুটা করব যে আসলে রানা প্লাজা ভবন ধসের ঘটনাটা আমাদের মনের মধ্যে একটা বিশাল দাগ কেটেছিল এবং সবাই আসলে মোটামুটি এটার একটা খোঁজ খবর তখন আমরা রাখতাম যে কি হয়েছে, কি হচ্ছে। বর্তমান পরিস্থিতিটা আসলে কি? সেখানে মামলাগুলোর কোনো ধরনের কোনো বিচার কি হলো কিনা? আসলে সেই জায়গাটা দুটো শব্দ একটু মনে হয় চেঞ্জ করা প্রয়োজন, যে শুধু বাংলাদেশ না, এটা বিশ্বব্যাপী আলোড়নের সৃষ্টি করেছিল এই সময়। আমরা এটাকে কোনোভাবে দুর্ঘটনা বলতে চাই না। এটা একটা যদি বলতে হয় যে হত্যাকাণ্ড বললে খুব একটা যে কটূক্তি হবে সেটা হবে না। তো সে এনিওয়ে আমি সেই জায়গা থেকে একটু বলতে চাই যে মামলাগুলো যেভাবে শুরু হলো, আমরা যারা আইন অঙ্গনে কাজ করি, বিশেষ করে শ্রমিক অধিকার নিয়ে যারা কাজ করি, তারা একটু আশা করেছিলাম যে সরকারের পক্ষ থেকে নিজ উদ্যোগে মামলা দায়ের করা হলো, নিশ্চয়ই কোনো প্রতিকার দ্রুতই হয়তো ক্ষতিগ্রস্ত পক্ষ বা পরিবার তারা পাবে। একই সাথে আমরা যারা মহামান্য উচ্চ আদালতে গিয়েছিলাম ক্ষতিপূরণ ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, সেখানে আমি ভেবেছিলাম যে আমরা দ্রুত একটা প্রতিকার দিতে পারবো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে দীর্ঘ 13 বছর চলে গেলেও আমরা এখনও ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনগত কোনো প্রতিকার দিতে পারিনি। যদিও একটা কথা অনেক সময় বলা হয় যে ক্ষতিগ্রস্ত পরিবার বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তারা ক্ষতিপূরণ পেয়েছে, এটা হয়তো অনেকে অপব্যাখ্যা করেন। আমাদের দৃষ্টিতে আমরা যারা আইন পেশার সঙ্গে জড়িত, তারা মনে করি আইনগতভাবে একজন মালিকই কেবলমাত্র শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে দায়িত্ববান বা দায়ী ব্যক্তি সেই। কিন্তু রানা প্লাজা ক্লেম অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে আর্থিক অনুদান দেওয়া হয়েছে, এটা কোনোভাবে ক্ষতিপূরণ হিসেবে গণ্য হতে পারে না। এটা একটা আর্থিক অনুদান বা চ্যারিটেবল মানি। সে কারণে এটা মানে কোনোভাবে এই ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই আমাদের প্রস্তুত শ্রম আইন অনুযায়ী যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত পরিবার কোনো ক্ষতিপূরণ পেয়েছে। এবার আমি একটু মামলাগুলোর দিকে আসতে চাই। প্রথমত কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে তৎকালীন সাভার এলাকার যিনি ইন্সপেক্টর ছিলেন, ওনার মানে উদ্যোগে 11টি মামলা দায়ের করা হলো। এখানে বেসিক্যালি দুইটা সেকশনে মামলা করা হলো, একটা 290 শ্রম আইনের আর একটা 309 শ্রম আইন। 290টা হলো যে যদি দুর্ঘটনা বা ঝুঁকিপূর্ণ কোনো কাজের যদি নোটিশ দেওয়া না হয়, দুটো যদি ব্যর্থ হয়, তাহলে সেটা একটা অফেন্স হলো, এর জন্য শাস্তি ম্যাক্সিমাম 6 মান্থ। আর 309টা হলো যে জানার পরও যদি সেই ঝুঁকিপূর্ণ বিষয় জানার পর যদি সেরকম ইনিশিয়েটিভ নেওয়া না হয়, তাহলে সেটা একটা অফেন্স হবে এবং এর জন্য শাস্তির পরিমাণ ম্যাক্সিমাম 4 ইয়ার বা 4 বছর। 11টি যে মামলা শ্রম আদালতের কথা বললাম, যার মধ্যে 9টি মামলা ছিল হলো 290 ধারার অধীনে,
আর 2টি মামলা ছিল 309 ধারার অধীনে। তো এই মামলাগুলোর মধ্যে এখন যে অবস্থা, শুধুমাত্র মামলাগুলো ওয়ারেন্ট তামিলের জন্য পেন্ডিং আছে। একটা মামলা শুধু চার্জ হিয়ারিংয়ের জন্য আছে, বাকি কোনো মামলায় চার্জের জন্য নাই, বাকি সকল মামলায় ওয়ারেন্ট তামিলের জন্য আছে। এর মধ্যে আরেকটা খুবই অ্যালার্মিং সিচুয়েশান যেটা আমাদেরকে খুব ভাবায়, সেটা হলো যে 11টা মামলায় তো আলটিমেটলি ঢাকার দ্বিতীয় শ্রম আদালতে বদলি হলো। এর মধ্যে 3টি মামলার কোনো তথ্য আমরা এখনও পাচ্ছি না। কারণ 8টি মামলার তথ্য আমাদের কাছে আছে। 8টি মামলাতে 7টি মামলা আছে ওয়ারেন্ট তামিলের জন্য, 1টি মামলা আছে চার্জ হিয়ারিংয়ের জন্য। 8টি মামলার অবস্থা নেই। 3টি মামলার কোনো আপডেট ইনফরমেশন আমাদের কাছে নাই। আমরা অনেক সময় কোর্ট রেকর্ড দেখার চেষ্টা করেছি, রেজিস্টার দেখার চেষ্টা করেছি, সেখানে কোনো আপডেট ইনফরমেশন দেওয়া নাই। এখানে একটা কথা বলে রাখা ভালো যে কোনো মামলায় যে এই 11টা মামলা, তারপরে জাজ কোর্টে বা সেশন কোর্টে যে ফৌজদারি মামলায় ব্লাস্টের ইনভলভমেন্ট কিন্তু আসলে নেই। বাট আমরা আমাদের যেহেতু শ্রমিক অধিকার নিয়ে আমরা কাজ করি, সেই তাগিদ বোধ থেকে কিন্তু আমরা মামলাগুলো নিয়মিত ফলো আপে রাখছি, ডেটে ফলো আপে রাখি। শুধুমাত্র হাইকোর্টে রিটেন মামলায় আমাদের ইনভলভমেন্ট আছে, বা নিজেরাই পিটিশনার, সেখানে আমাদের ইনভলভমেন্ট আছে। তো এই 11টা মামলার অবস্থানগুলোই। এখন আসি ফৌজদারি মামলাতে। ফৌজদারি মামলা মূলত 3টা। 24 তারিখেই 24শে এপ্রিল 2013তেই ঢাকার সাভার থানায় 2টা মামলা করা হলো। একটা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্টের অধীনে মামলা করা হলো, আর একটা করা হলো দণ্ডবিধির অধীনে মামলা ফাইল করা হলো। 13 সালে মামলা ফাইল করার পরে এই মামলা ফৌজদারি মামলা থানায় দায়ের করার পরে আইনগত যে বিষয়টা সেটা হলো যে মামলাগুলো তদন্ত করতে হয়। কিন্তু এই মামলাগুলো তদন্ত প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা কমপক্ষে 2 বছর সময় নিলেন। ইমারত নির্মাণ বিধিমালা বা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্টের অধীনে যে মামলাটা, এটা ঠিক 2 বছর পরে ওনারা ইনভেস্টিগেশন রিপোর্ট দিলেন এবং সম্ভবত 13 জন ব্যক্তিকে আসামি করে ওনার প্রতিবেদন দাখিল করলেন। আর পেনাল কোডের যে মামলাটা বা দণ্ডবিধি অধীনে যে মামলাটা, এই মামলাটায় তখন হয়তো পাবলিক সেন্টিমেন্ট, তারপরে আমাদের আরএমজি সেক্টরের যারা ওয়ার্কার তাদের সেন্টিমেন্ট সব কিছু মিলাই তখন একটা প্রেশার কেমন ছিল যে এটা কোনোভাবেই অবহেলাজনিত হত্যাকাণ্ড না, এটা নিছক হত্যাকাণ্ড। কারণ তারা আগে থেকেই জানতেন যে বিল্ডিং এ ফাটল ধরেছে। সেই জায়গা থেকেই এই মামলার নতুন একটা সেকশন ইনক্লুড করা হলো, 302 সেকশন। প্রথম যখন মামলা দায়ের করা হয়েছে তখন 302 এর ধারা ছিল না। 302 হলো গিয়ে হত্যাকাণ্ড। তো হত্যাকাণ্ড ধারা কিন্তু তখন ছিল না, কিন্তু তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় হত্যাকাণ্ড এই ধারাটা ইনক্লুড করলেন, যুক্ত করে দিলেন। তো এই মামলার প্রতিবেদন দিলেন ঠিক 2 বছর 1 মাস পরে, 24/4/2013-তে মামলার ঘটনা। কিন্তু যতদূর মনে পড়ে উনি চার্জশিট সাবমিট করলেন 24/5/2015 সম্ভবত, মানে 2 বছর 1 মাস পরে উনি এই চার্জশিট দাখিল করলেন। সেখানে 41 জন ব্যক্তিকে ইনক্লুড করা হলো। তো এই মামলাটার অবস্থা হলো কি, এই মামলা আবার যখন চার্জশিট দেওয়ার পরে মামলাটা বিচারের জন্য বিচারিক আদালতে প্রেরণ করা হয়, কোর্ট প্রসেস যেটা। তো ওই সময় বিল্ডিং কনস্ট্রাকশন একটা অধীনে যে মামলাটা, ওইটা ট্রান্সফার করা হলো ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত, যেটাকে আমরা এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলি, সে আদালতে এই মামলাটা বদলি করা হলো। বদলি হওয়ার পরে অদ্যাবধি এই মামলা চার্জ ফিল্ম হয়ে গেল, কিন্তু অদ্যাবধি সাক্ষী শুরু হয়নি। মানে এখন পর্যন্ত তাহলে কিছুই হয়নি। বিল্ডিং কনস্ট্রাকশনের অধীনের যে মামলাটা, সেটা কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি। মানে আমরা যে কিছু দেখাবো যে এতগুলো সাক্ষী হলো বা এই অবস্থা আছে, সেটা কিন্তু হয়নি। পক্ষান্তরে পেনাল কোডের অধীনে যে মামলাটা, যেটা মার্ডার কেস আমরা বলতেছি, সেটা ঢাকার দায়রা জজ আদালত ট্রায়াল শুরু করলেন। ওই মামলাটায় একটা ভাবার বিষয়, এই মামলাটায় 595 জন ব্যক্তিকে সাক্ষী হিসেবে ইনক্লুড করা হলো, 100 জন ব্যক্তিকে আসামি হিসেবে দেখানো হলো। কারণ আমরা যদি গাণিতিকভাবে হিসাব করি, 595 জন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করতে কত ঘন্টা সময় লাগবে, কত দিন বা কত ঘন্টা সময় লাগবে, তাহলে এটা লম্বা সময় লাগার কথা। আমরা 13 বছর অতিবাহিত করছি, আমাদের জানা মতে গত ধার্য তারিখ পর্যন্ত 145 জন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তার মানে এখনো আমাদের হাতে 350 জনই বোধ হয় বাকি আছে, তাই না? সেরকমই 450 জন বাকি আছে।
13 বছর যদি তাতে এরকম আরো কয়েকটা 13 বছর চলে যাবে, 13 বছর লাগার কথা, তাই না? তো সেই জায়গা থেকে আরেকটা বিষয়টা আপনাকে ইনফর্ম করে রাখা ভালো, 41 জন ব্যক্তির মধ্যে 3 জন আসামি কিন্তু মারা গেছে ইতিমধ্যে, হ্যাঁ? এবং এর মধ্যে একটা সংখ্যা অ্যাবাউট মেবি 10 জন অথবা 17 জন সম্ভবত পলাতক আছে এখনো। একজন শুধুমাত্র এখনো কাস্টডিতে আছে, সোহেল রানা, বাকি সবাই জামিনে আছে। এখন মানে বিভিন্ন রকম প্রশ্ন উঠতে পারে যে একজন ব্যক্তি এতদিন বিনা বিচারে আটক আছে, সেটাও তো ন্যায়সঙ্গত না। হ্যাঁ, দাবি আসতেই পারে, এটা আসাটা কোনোভাবে বেআইনি বলছি না, এটাও তো একটা রাইট আছে। কিন্তু বাস্তবতার নিরিখে আমরা চাচ্ছি দ্রুত বিচার। একটা হলো গিয়ে একটা আইনের ভাষাটা কথা আছে যে বিলম্ব ন্যায় বিচারকে পরাভূত করে। এট দ্য সেম টাইম তড়িঘড়ি করে বিচার করা ঠিক না, কিন্তু সেটাও আবার কখনো প্রশ্নবিদ্ধ হয়। তড়িঘড়ি এবং বিলম্ব আসলে ডেফিনিশনটা কি? আমরা 13 বছরটা কি তড়িঘড়ি ভাববো নাকি বিলম্ব ভাববো, সেটা একটা প্রশ্ন আমাদের মধ্যে আসতে তাহলে কি স্যার আমি এখানে একটুখানি ইয়ে করতে পারি যে আমাদের আসলে এই যে বিভিন্ন ধারা, যদিও এই ধারাগুলো সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, কিন্তু তারপরেও যে আসলে বিচার কত দিন যাবৎ চলবে কিংবা একটা বিচার আমরা কত দিনের মধ্যে ক্লোজ করব, এই ধরনের কোনো নির্দেশনা কি আসলে নেই? নির্দেশনা থাকে, কিন্তু এই নির্দেশনাগুলো আসলে বাধ্যতামূলক নির্দেশনা না। এগুলোকে আইনের ভাষা বলে ডিরেক্টরি ডিরেকশন। ডিরেক্টরি যে বিধান, সেগুলো আসলে মানলেও কিছু যায় আসলে, না মানলেও কিছু যায়, কিন্তু না মানলে একটু জবাবদিহিতার প্রশ্ন আছে। সেই জবাবদিহিতা আসলে প্রপার ওয়েতে হলে বা জাস্টিফাইড ওয়েতে হলে হয়তো আমাদের এই অবস্থা দেখতে হতো না। আরেকটা প্রশ্ন আমার মাথায় অনেকক্ষণ ধরে আপনার কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম যে এই দীর্ঘসূত্রিতার কারণ কি একমাত্র মাসল পাওয়ার, নাকি আসলে এটার পেছনে আর কোনো কারণ আছে? আমরা আইনজীবী সেটা মনে করি না। যেমন ধরেন, আপনি যদি আইনি প্রক্রিয়ার মধ্যে বিচার কার্য শেষ করতে চান, তাহলে জুডিশিয়ারি মানে কোর্ট থেকে একটা দাবি আসতেই পারে যে চার্জশিটে 595 জন ব্যক্তিকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে, আমি 550 জনের সাক্ষী নেব, বা প্রসিকিউশন থেকে এরকম দাবি আসতেই পারে। তো সেটা কোনোভাবেই অমূলক হবে না, কিন্তু বেআইনি হবে না। কিন্তু এখানে অল্টারনেটিভ চিন্তা করার সুযোগ আমাদের আছে। এখানে গ্যাপটা কোথায় দেখেন, 15 সালে চার্জশিট দিল, 16 সালে মামলা ট্রান্সফার হলো, 16 থেকে 24 সাল পর্যন্ত সেশন কোর্ট ঢাকার সেশন বা দায়রা আদালত মামলাটা ট্রায়াল করলেন। 24 সালে এসে মামলাটা উনি আবার ট্রান্সফার করে দেন ফার্স্ট 8 এডিশনাল ডিস্ট্রিক্ট জাজে বা সেশন জাজে। এই যে প্রায় 10 বছর পরে যে বা 8 বছর পরে যে ওনার মামলাটা ট্রান্সফার করার যৌক্তিকতা কি? এটা গেল। আবার সেই কোর্টে যাওয়ার পরে আরেকটা বড় বিষয় যে সেই কোর্টে যাওয়ার পরে প্রায় 1.5-2 বছর হয়ে গেল, এখনও মামলায় 145 জনের সাক্ষ্য গ্রহণ করা হলো, বাকি অ্যাবাউট 450 এখনো বাকি আছে। এখন এখানে একটা কথা আছে, কথা হলো কি পরবর্তী 6 মাসের মধ্যে এই মামলার কার্যক্রম শেষ করতে হবে। নিম্ন আদালতকে ডিরেকশন দিয়ে দিল, কিন্তু এরকম 6 মাস চলে গেল, আমরা এখনো সাক্ষ্য প্রমাণ শেষ করতে পারিনি, এখনো মামলা দিনের পর দিন চলছে। তাহলে এটার দেখারও কি কেউ নেই যে আসলে এত লম্বা সময় ধরে যদি কেউ সাক্ষী গ্রহণ করতে চায়, সেই সাক্ষী গ্রহণের সময়টাও তো একটা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারে, কিংবা আমরা যদি বাইরের দৃষ্টিকোণ থেকে, জনসাধারণের দৃষ্টিকোণ থেকে দেখি, তাতে করে আসলে এই যে যারা ভুক্তভোগী, যারা আসলে চলেই গেলেন পৃথিবী ছেড়ে, তাদের পরিবারের যে অবস্থা, তাদের মানসিক যে অবস্থা, এবং যারা আসলে তৎকালীন সময় 2500 মানুষ আহত হয়েছিলেন, এরকম একটা সংখ্যা আমরা পাই। সো জি, তো সেই যদি এই পরিমাণ মানুষগুলোর যে আশাহতের অবস্থান, এগুলো দেখার আসলে কোনো জায়গা আদৌ কি আর থাকলো? আমি ঠিক ওইভাবে বলবো না, তবে একটা বিষয় হলো যে উচ্চ আদালতের নির্দেশনা বা আদেশ মানতে নিম্ন আদালত বাধ্য। এই যে 6 মাস একটা ডিরেকশন দেওয়া হলো 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করার জন্য, সেটাতে প্রপারলি কমপ্লাই করা হলো না, তার জন্য আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, এটা একটা প্রশ্ন। তা সেখানে যদি বলেন ব্যবস্থা গ্রহণ হয়েছে, তাহলে আমার জানা মতো হয়নি। তারপরে এইগুলো 6 মাসের মধ্যে এটা নিষ্পত্তি হতো। আবার আরেকটা প্রশ্ন, পক্ষান্তরে আরেকটা বিষয় চিন্তা করার সুযোগ আছে যে 6 মাস সময়টাকে আসলে যৌক্তিক সময় ছিল কিনা, সেটাও প্রশ্ন আসতে পারে বিভিন্ন পক্ষ থেকে। তো আমি সেই ডিবেটে যাচ্ছি না, কিন্তু আমার মেন কনসার্নটা হলো যে এই যে দীর্ঘ 13 বছর গেল, যারা বিচার প্রার্থী ব্যক্তি বা যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার, তাদের কোন কারণে বিচার
বিচারের প্রতি আস্থা থাকবে, সেই প্রশ্নের উত্তর আমার কাছে নাই একজন আইনজীবী হিসেবে। থাকার কোনো কারণ মানে আসলে আমরা জনসাধারণ পরিবারে হিসেবে বলতে পারি না। আমি নিজে আহত হলাম বা আমার পরিবারে একজন ব্যক্তিকে হারালাম, একমাত্র উপার্জন কোনো ব্যক্তিকে হারালাম। সেই ব্যক্তির প্রতিকার আমি নিজে চাইতে যাইনি, আমার পক্ষে রাষ্ট্র চেয়েছে। আমি খুব খুশি হয়েছিলাম রাষ্ট্র আমাকে রিপ্রেজেন্ট করতেছে। 13 বছর অপেক্ষা করার পরেও যখন কিছু পাচ্ছে না বা মানে কোনো কিছু আশাও দেখছে না, তখন নিঃসন্দেহে বিচার বা বিচার বিভাগের প্রতি বা বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রতি আস্থা অটোমেটিকলি কমারই কথা। এবং তাতে এখানে করে কি বাড়ার আসলে সুযোগ নেই। অপরাধ যারা এই ধরনের কার্যক্রমের সাথে আছেন, তাহলে তাদেরকেও কি আমরা উৎসাহিত করছি না যে আসলে যে কোনো রকমের পরিস্থিতিতেই আসলে শ্রমিকদেরকে দিয়ে আমরা কাজ করাতে পারি? সেরকম ভাবেও কি কোনোভাবে এনকারেজ করা হয় কিনা? শুধু শ্রমিকের কথা বলবো না, বিচারহীনতা সবসময় অপরাধীকে এনকারেজ করে, মানে যে কোনো পর্বেই হোক না কেন। আমার কাছে অনেকগুলো প্রশ্ন, আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রশ্ন নিয়েই যদি আমি পুরোটা সময় কথা বলতে পারতাম তাহলে অনেক কিছু জানা যেত। জি, আরো কয়েকটা মামলা কিন্তু আছে। একটা মামলা ছিল একজন শ্রমিক, মৃত শ্রমিকের স্ত্রী একটা মামলা করছিলেন, তিনিও হত্যা মামলা করছিলেন। এই মামলাটা এবং ওই সাভারের যে পেনাল কোডের যে মামলাটা, এই দুটো মামলা একত্রে বিচার কার্যক্রম চলছে। আরেকটা মামলা ছিল আরেকজন শ্রমিকের যারা বৈধ পোষ্য ছিলেন বা নির্ভরশীল ছিলেন, তারা একটা মামলা করছিলেন সিভিল সুটে, ক্ষতিপূরণ মামলা করছিলেন। ওই মামলাটা আলটিমেটলি খারিজ হয়ে গেছিল, তদবিরভাবে খারিজ হয়েছিল। মামলাটা যে পরিমাণ তদবির নেওয়ার কথা ছিল, দরকার ছিল, সেই তদবিরটা গ্রহণ করা হয়নি, সেখানে মামলা খারিজ হলো। এটা হলো মোটামুটি লর জুডিশিয়ারির মানে মামলাগুলোর বর্ণনা। কিন্তু আমরা যদি উচ্চ আদালতে আসি, এখানে দেখবো মহামান্য হাইকোর্ট সদ্যুত হয়ে একটা রিট রুল ইস্যু করলেন, যেটাকে সুমোটো রুল বলি আমরা। আইন ও সালিশ কেন্দ্রের ব্লাস্ট সহ আরেকটা রিট মামলা করলেন। এখানে আরেকজন ব্যক্তি, একজন আইনজীবী, উনি একটা মামলা করলেন, আরেকজন ব্যক্তি একটা মামলা করলেন, আরেকটা সংস্থা, একাধিক সংস্থা মিলে আরেকটা মামলা করলেন। 5টা পিআইএল হলো বা পাবলিক ইন্ডাস্ট্রি ঠিকানা হলো। তো আমাদের যে আমাদের মূলত রিটের অনেক ক্লেম আমরা করেছিলাম, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে সংশ্লিষ্ট সরকারি যে কর্তৃপক্ষ, তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন সাবমিট করা বা প্রকাশ করা, এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, এবং অ্যাট দ্য সেম টাইম যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা। তো এই মামলাটা আমরা ইতিমধ্যে হিয়ারিং করা শুরু করেছি। এখন হাইকোর্ট ডিভিশন ভ্যাকেশন চলছে, তো হয়তো কোর্ট খোলার পরে আমরা আরেকটা কোর্টে ফিক্স আপ করে এই মামলাটা শুনানি করার সুযোগ নিতে পারবো আমরা। বর্তমান পরিস্থিতি আসলে আমরা এই যে দীর্ঘসূত্রিতা, আমরা আশায় তো মানুষ আসলে বেঁচে থাকে, আমরা আসলে ওরকমভাবে আশা করতে পারি যে সম্পূর্ণ আস্থা আমাদের আইনের উপরে রাখতে হবে, তার কোনো বিকল্প নেই। সেই জায়গা থেকে এতটুকু এক্সপেকটেশনও থেকে যায় তারা যেন এই জায়গাগুলোকে নিয়ে ভাবেন, কারণ মানুষের মধ্যে ইমোশনের তো একটা মূল্য রয়েছে, তার পাশাপাশি আসলে ওই পরিজনদের কথা চিন্তা করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটু ম্যাডাম আপনার কাছে আসতে চাই, আপনার কাছ থেকে, যেহেতু আপনারা আসলে গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে কাজ করেন, আমি সেই জায়গা থেকে জানতে চাই যে একটা আলোড়ন তৈরি হয়েছে আসলে রানা প্লাজার এই ঘটনাটির পরে। আগে থেকেও আসলে গার্মেন্টস কর্মীরা খুব একটা সৌহার্দ্যপূর্ণ জায়গায় কাজ করতেন বলে তেমন চিত্র আমরা আসলে জানতাম না। আমরা জানতাম যে আসলে তাদের এই বৈরী পরিবেশের মধ্যেই কাজ করতে হয়। এই রানা প্লাজার ঘটনার পরে আসলে পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে একজন কর্মীর জন্য বা যারা গার্মেন্টস সেক্টরটাতে কাজ করছেন তাদের জন্য? আমি একটু অন্য জায়গা থেকে শুরু করতে চাই। যেমন আমার কাছে মনে হয় বাংলাদেশে শ্রমিক আন্দোলনের ইতিহাস নিয়ে যদি আমরা কথা বলি বা শ্রম আন্দোলনের অবস্থা কী বা পরিবর্তন কী হয়েছে, সেই বিষয় নিয়ে যখনই আমরা কথা বলতে যাব তখন আসলে এখন দাঁড়িয়ে আমাদের আসলে রানা প্লাজার সময়টাকে ধরেই কথা বলতে হবে। 13তে যে রানা প্লাজা ভবন ধস এবং হাজারো প্রাণের হত্যা, সেটারকে বাদ দিয়ে বলা যাবে না। কি পরিবর্তন হয়েছে? কিছু পরিবর্তন নিশ্চয়ই হয়েছে। যেমন সবচেয়ে সেই সময় আমরা যেটা দেখেছিলাম যে বাংলাদেশের শ্রমিকরা যারা বিদেশে কাপড় রপ্তানি করে এবং বিদেশি যে ক্রেতাদের আয় হয় এবং একই সাথে যারা ভোক্তা, যারা কাপড়গুলো পরেন প্রতিদিন,
তাদের প্রতিদিন সুন্দর হচ্ছে এই আমাদের দেশের শ্রমিকদের তৈরি করা কাপড়ে, কিন্তু তারা কিন্তু ওইভাবে আসলে শ্রমিকরা যে কত কম মজুরি পায়, তাদের কাজের পরিবেশ যে খুব দুর্দশাগ্রস্ত, তাদের যে কোনো ইউনিয়ন করার অধিকারটা ঠিকমতো নাই, এই জিনিসগুলো আসলে যারা কাপড়টা পরছেন তারা ওইভাবে জানতেন না। এবং বাংলাদেশের ভেতরেও আমার কাছে মনে হয়েছে যে শ্রমিকদের প্রতি যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি বা শ্রমিকদের প্রতি যে একটা সম্মানের দৃষ্টি, সেটা আমরা কিন্তু রানা প্লাজার পরবর্তীতে আমরা দেখি যে যেই ঘটনাটা মানুষের মধ্যে ব্যাপক রকম আসলে মানুষকে নাড়া দিয়েছিল। কারণ আমরা মিডিয়াতে দেখছিলাম কিভাবে উদ্ধার হচ্ছে, কিভাবে ভেতরে আটকে রয়েছে, আমরা নিজেরা উপস্থিত ছিলাম ওই জায়গায়। ফলে এটা একটা ভয়াবহ হৃদয় বিদারক দৃশ্য, চাপ, একটা ট্রমা। ফলে ওইটার মধ্য দিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা চেতনা ডেভেলপ করেছিল যে আসলে শ্রমিকদেরকে নাগরিক হিসেবে বা মানুষ হিসেবে গণ্য করার জায়গাটা অনেক জরুরি। সেই প্রসঙ্গটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ভেতরে মধ্যবিত্ত সচেতন নাগরিকদের মধ্যে এটা বৃদ্ধি পেয়েছে। আর পরবর্তী বা দুনিয়ার মানুষও জানতে পারছে বাংলাদেশের শ্রমিকদের অবস্থার কথা বা তাদের টি শার্টের পেছনের গল্প। এর পরবর্তী সময় যেটা হয়েছে যে আমরা বলতে পারি যে কিছু ভবনের আগে যেভাবে আমরা দেখতাম যে সারাকা থেকে শুরু করে তাজরিন থেকে শুরু করে আরও যত অবহেলার কারণে কারখানা ভবন জনিত দুর্ঘটনা ঘটেছে বা কাঠামোগত হত্যাকাণ্ড হয়েছে, সেইটার পরিমাণটা আমার কাছে মনে হয় কারখানার ক্ষেত্রে কমেছে বা কারখানার ভবনগুলোর পরিবর্তন হয়েছে, মালিকরা ভবনের বিষয়ে আরও সচেতন হয়েছে। অ্যাকর্ড অ্যালায়েন্স এসেছিল তখন, পরবর্তীতে এই শ্রমিকের নিরাপত্তা বিষয় নিয়ে কাজ করার জন্য বাংলাদেশে আরএসসি হয়েছে। কিন্তু এই পরিবর্তনটা আসলে মানে শ্রমিকের জীবনে কতটুকু হয়েছে, মানে শ্রমিকের জীবনের হিসাব যদি আমরা করতে যাই, সেইখানে মানে আমার কাছে মনে হয় যে মানে শ্রমিকদের জীবনের মানে ভবনের পরিবর্তনের সাথে শ্রমিকের জীবনের পরিবর্তন খুব একটা হয় নাই। আর বরকত ভাই তো বললেনই যে আসলে বিচার দীর্ঘ সময় ধরে যখন বন্ধ থাকে তখন আসলে বা বিচার হয় না, তখন আসলে সেই বিচার মানে অপরাধ করার প্রবণতাটা কমে যায় না। গার্মেন্টসে হয়তো আমরা একটু কম দেখবো, কিছুদিন আগেও আমরা মিরপুরে দেখলাম আগুন লাগলো, এবং কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু আমরা দেখছি যে আগুনের ঘটনাগুলো হচ্ছে বা ভবন ধসের ঘটনা ঘটছে, নিমতলির ঘটনা জানি আমরা, হাশেমপুরের ঘটনা জানি। এই ঘটনাগুলো হয়তো ঘটতো না যদি সোহেল রানা সহ রানা প্লাজার যারা দোষী আছে তারা যদি বিচার দেন। যেমন ক্ষতিপূরণের কথা বরকত ভাই বললেন, ক্ষতিপূরণ তখন ক্ষতিপূরণও বদল হয়েছে, ক্ষতিপূরণ 1 লাখ 1.5 লাখ থেকে এখন 2 লাখ আড়াই হয়েছে। কিন্তু এইটাকে আসলে একটা মানে জীবনের ক্ষতিপূরণ কোনো টাকাতে হয় না, কিন্তু উনি বেঁচে থাকলে যে আয় করতে পারতেন বা তার যে সুযোগ, সেটার একটা হিসাব নিকাশ করেই কিন্তু আমরা বলি যে এক জীবনের ক্ষতিপূরণ। সেই ক্ষতিপূরণের মানদণ্ডটা কোনো মানে উল্লেখযোগ্যভাবে কোনো রকম পরিবর্তন হয় নাই। তো সেই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে পরিবর্তন যেটা হয়েছে সেটাকে যেমন আমাদের বলা দরকার, তেমনি আরও যেটা বলা দরকার যেগুলো হয়নি। জীবনের পরিবর্তনের ক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট করলাম যে আসলে এই যে যারা কাজ করছেন গার্মেন্টস সেক্টরটাতে, তাদের এই পরিবর্তনের জায়গাগুলো আসলে কোথায় কোথায়, আপনারা কি ধরনের, যেহেতু একদম আপনারা একসাথে কাজ করছেন। জি, বলেছেন, যেমন রানা প্লাজার পরেই কিন্তু কয়েকটা বিষয় আমরা একেবারে মালিক পক্ষ বা বিদেশি ক্রেতাদেরকেও বা সরকারকেও, যেগুলো আগে আমরা বলতে শুনতাম না, তখন আমরা বলা শুরু করলেন তারা যে হ্যাঁ আসলে নিরাপত্তা দরকার, শ্রমিকদের মজুরি বাড়ানো দরকার, মজুরির নিশ্চয়তা থাকা দরকার, কর্মপরিবেশের এগুলো কথা কিন্তু মালিক বা সরকার বা একে আমরা ওইভাবে বলতে শুনি নাই। রানা প্লাজার পরে এটা অনেক বলা শুরু হলো, এবং পরবর্তী সময় ওই সময় আমরা দেখলাম যে ইউনিয়নের হারটা কিছুটা মাত্রায় বেড়েছে, কারণ ওই সময় অনেক বেশি সমালোচিতও হয়েছিল যে এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে কেন আমাকে নিরাপত্তার প্রশ্নটা সামনে আনতে হবে, এখানে কেন ইউনিয়ন ছিল না। কোনো ইউনিয়ন থাকলে হয়তো সে যখন আগেই জানতে পেরেছে যে এখানে একটা ফাটল ছিল যেটা ঠিকমতো শ্রমিকদেরকে জানানো হয় না, ইউনিয়ন থাকলে হয়তো সেই জিনিসটা সে বলতো যে আমি এখানে কাজে যাব না। তো সেই সময় হ্যাঁ তখন বেশ কিছু ইউনিয়নের পরিমাণ অন্য বছরের তুলনায় ওই সময় বৃদ্ধি পেয়েছিল, কারণ আন্তর্জাতিক একটা চাপ ছিল। তো সেটা আমি মনে করি একটা অগ্রগতি ছিল। যেই পরিবর্তনগুলো খুব জরুরি সেগুলো আমার কাছে মনে হয় যান, জীবিকা এবং জবানের অধিকার নিশ্চিত করা, যদি আমি এক কথায় বলতে চাই। তখন মজুরি ছিল অনেক কম, এখন 12,500 হলেও সেটা দিয়ে কিন্তু শ্রমিকের জীবন চলছে না।
বা শ্রমিকরা যাতে ইউনিয়ন করতে পারে, সেই ইউনিয়ন করার অধিকারটা, তার জবানের অধিকারটা আছে কিনা সেটাও কিন্তু আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময় অনেক লড়াই সংগ্রাম, শ্রম কমিশন, টিসিসি মিটিং করে একটা শ্রম অধ্যাদেশ হয়ে শ্রমিকের নিরাপত্তার প্রশ্নটা, যে সেফটি কমিটি হওয়া, সেগুলোও কিন্তু যাতে আইনের কাঠামোর মধ্যে দিয়ে আনার চেষ্টা হয়েছে, সেগুলো আমার মনে হয় যদি হয় সেটা খুবই জরুরি। এবং শ্রমিক যাতে তার একটা মর্যাদাপূর্ণ মজুরি হয়, শুধু রানা প্লাজার জন্য না, বাংলাদেশে কোনো জাতীয় ন্যূনতম মজুরি নাই, আর যেই মজুরিটা শ্রমিকদের জন্য আছে সেটা আসলে তার পক্ষে সেটা দিয়ে জীবন চলাটা খুব কঠিন। ফলে এটা আমাদের বারবারই 3 বছর 5 বছর গেলে আমাদেরকে বলতে হয় শ্রমিকদের মজুরি বাড়া, তারপর দেখা যায় আন্দোলন হয়, প্রাণহানি হয়, তারপরে খুব সামান্য মজুরি বাড়ে। সেটা যাতে না হয়, বরং মজুরিটা যাতে 3 বছর পর পর পরিবর্তন হয় বাজারের সাথে, এবং মুদ্রাস্ফীতি সমস্ত হিসাব নিকাশ করে শ্রমিকরা যাতে একটা মানসম্মত মজুরি পায়। যেটা হয় যে আসলে তারা যখন নিজেদের দাবিগুলো উত্থাপন করতে থাকে তখন তারা চিন্তা করে হয়তো রাস্তায় নেমে যায় তারা, তখন আসলে উল্টা এসে তাদের গায়েই পড়ে দোষটা, যে কেন রাস্তাঘাট আটকে তারা, কিন্তু আসলে যে তারা জীবন জীবিকার জন্যই, বেঁচে থাকার জন্যই আসলে তাদের অধিকার আদায়ের জন্য নামছে, সেই জায়গাটা ক্ষতিপূরণের আইনটাও অবশ্যই বদল হওয়া দরকার। আমাদের কিছু জরুরি তহবিল থাকা দরকার, এবং আমাদের যে এই ধরনের হত্যাকাণ্ডগুলো, যেটা জন্য বরকত ভাই বললেন যে আমাদের আইন অনুযায়ী মালিকই লায়াবল ক্ষতিপূরণ দেওয়ার জন্য, কিন্তু এমন একটা ব্যবস্থা তৈরি করা, আইনি কাঠামো তৈরি করা, যেখানে আসলে মালিক, সরকার, বায়ার, 3 পক্ষকে আসলে দায়বদ্ধ করা যাবে এবং তাদের এই ক্ষতিপূরণের আওতায় আনা যাবে, সেটাও আমি মনে করি খুব জরুরি। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি আসলে তুলে ধরলেন। আমি স্যার আপনার কাছে একটু আসতে চাই, আপনার কাছ থেকেই পুরোটা সময়ের কথা জানলাম, এই 13টি বছরের কথা জানলাম যে কি অবস্থা। আমি যদি একটু জানতে চাই যে খুব ধীর অবস্থায় এগিয়ে যাচ্ছে এই বিচার ব্যবস্থা বা বিচারের অবস্থাটা, এই ক্ষেত্রে আসলে যদি একটু জলদি এটার কোনো ফল আমরা পেতে চাই, সেক্ষেত্রে আসলে অংশীজনরা যারা রয়েছেন বা যারা আসলে এটা নিয়ে কাজ করছেন, তাদের কিছু করণীয় আছে বলে আপনি মনে করেন কিনা? যে কোনো কাজে যদি যৌথভাবে করা হয় সেই কাজের একটা আলাদা গুরুত্ব থাকে। আমরা এখানে বিচার অঙ্গনে সাধারণত আইনজীবীরা কাজ করে থাকেন, তাই না, এবং আদালত কাজ করে থাকেন, কিন্তু এই বিচার প্রক্রিয়াকে আরও যদি ত্বরান্বিত করতে হয় তাহলে এখানে ট্রেড ইউনিয়ন কর্মী যারা আছেন, ইভেন যারা গণমাধ্যমে যারা কাজ করেন তারা, এবং একই সাথে মালিক পক্ষেরও এখানে আসা উচিত। এরা যদি সমস্বরে মানে যৌথভাবে উদ্যোগগুলো গ্রহণ করে তাহলে হয়তো বিচার প্রক্রিয়া দ্রুত হতে পারে বা শেষ হতে পারে। সেটা এখন প্রশ্ন আসতে পারে যে ইনাদের রোলটা কী আসলে। সেই প্রশ্নের উত্তরে বলা যায় এটা যে একজন আইনজীবী হিসেবে মামলা করতে যে আমার একটা অবহেলা থাকতে পারে, আমি হয়তো মানে পর্যাপ্ত ফিস না পেলে আমি উদ্যোগ নাও নিতে পারি, আমি খোলামেলা কথাগুলো বলছি। বাট আমার পিছনে যে একজন সাংবাদিক থাকে যে মামলাটা প্রতিনিয়ত ট্র্যাক করছেন, লুক আপটা করছেন, উনি তো রিপোর্ট করবেন, রিপোর্টে আসবে যে আইনজীবীর অবহেলার কারণে মামলা দীর্ঘসূত্রে চলছে, তখন স্বাভাবিকভাবেই আমি আমার দায়িত্বের প্রতি সতর্ক হব। ঠিক একইভাবে আদালতগুলো যদি কোনো প্রকার অনীহা প্রকাশ করেন বা নেগলিজেন্স দেখান, তাহলে গণমাধ্যমের কর্মী যদি সক্রিয় ভূমিকা পালন করতে পারেন তাহলে কিন্তু সংশ্লিষ্ট সবাই কিন্তু আসলে সতর্কতার সাথে তাদের দায়িত্বগুলো পালন করবেন। সে কারণে আমার মনে হয় যে যৌথ উদ্যোগ খুব জরুরি, এবং এখানে ট্রেড ইউনিয়ন, মালিকপক্ষ, ইভেন গণমাধ্যম কর্মী যারা আছেন, শুধুমাত্র আইনজীবীদের উপর নির্ভর করে মামলার কার্যক্রম ত্বরান্বিত করা সম্ভব হবে না। সামগ্রিক একটা উদ্যোগ থাকা দরকার, যারা নিয়মিত মামলাগুলো ফলো আপে রাখবেন, নিয়মিত মামলাগুলো ট্র্যাক করবেন এবং প্রেশার ক্রিয়েট করবেন, তাহলে হয়তো বা স্বল্প সময়ের মধ্যে কিছুটা হতে পারে। এবং আমাদের মনে হয় যে, আমি পার্সোনালি মনে করি যে এরকম উদাহরণ আসলে আমাদের চোখের সামনে আসা উচিত, যে এই যে সময়টা এত লম্বা না হয়ে অল্প সময়ের মধ্যে যদি আসলে কোনো রকমের বিচার আমরা পেতাম, তাহলে আসলে এই ধরনের ঘটনা থেকেও দূরে থাকা যায়। এটা তো আমি আমার ধারণা কথা বললাম, আপনাদের কাছ থেকে জানতে চাই, দুজনের কাছ থেকে, আমরা একদম শেষের দিকে এসেছি, আপনার কাছ থেকেই শুরু করি যে এই দীর্ঘসূত্রিতার জায়গায় না এসে ভবিষ্যতের জায়গাটাতে আসলে আপনার চাওয়াটা কি থাকবে, এবং যেহেতু আপনি শ্রমিকদেরকে নিয়ে কাজ করেন, গার্মেন্টস ওয়ার্কারদেরকে নিয়ে কাজ করেন, তাদের জন্য আপনার চাওয়ার জায়গাটা কি থাকবে, খুব অল্প করে যদি শুনি। রানা প্লাজা থেকে আজকের সময়ে এসে আমরা যেটা বলতে পারি যে আমরা আসলে চাই যে আমাদের
দেশের শ্রমিকরা যাতে নাগরিক হিসেবে তাদের যে মর্যাদা, তাদের যে মজুরি, তাদের যে কর্মপরিবেশ এবং বিশেষভাবে কথা বলার অধিকার, সেটা যাতে যে কোনো মূল্যে নিশ্চিত হয়। রানা প্লাজার ঘটনায় এত মানুষ প্রাণ হারালো, 1175-এর মতো তাদের প্রাণ স্বপ্ন সব হারালো। তো এর মধ্যে যে বিরাট আন্দোলন হওয়ার কথা ছিল, কিন্তু আন্দোলনটা কেন হলো না আমার কাছে মনে হয়। এত মানুষ কাছের জনদের হারিয়ে এবং নিষ্ঠুরভাবে হারানো, যেটাকে বলে, যেটা ভোলার সুযোগ নেই। অনেকগুলো কারণ আমরা বলতে পারি। মালিক সরকারের দায়িত্বহীনতার কথা বলতে পারি। গত 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন, সেখানে সরকারের যে অনিচ্ছা, সেটার কথা আমরা বলতে পারি, সদিচ্ছার অভাব। কিন্তু যেই প্রক্রিয়ায় বিভিন্ন সংস্থাকেও আমরা দেখেছি অনেক রকম অনুদান দিয়েছে শ্রমিকদেরকে, অনেক রকম ট্রেনিং দিয়েছে, আবার সরকার বা বিদেশি সংস্থা যারা অনুদান বা সহযোগিতা দিয়েছে, তারা আসলে ভেঙে ভেঙে তাদেরকে ক্ষতিপূরণের বদলে ভেঙে ভেঙে তাদেরকে দিয়ে এইগুলো, এবং আইনের সহায়তাটা প্রপারলি না দেওয়ার কারণে তারা দেখা গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছে, এবং যেই নিপীড়িত অংশটার একটা আত্মমর্যাদা নিয়ে লড়াইয়ে দাঁড়ার কথা ছিল, তাদেরকে আমার কাছে মনে হলো একটা মেরুদণ্ডহীন হয়ে পড়া বা নির্ভরশীলতা, বিচারের বদলে হয়তো আর্থিক কিছু স্বাবলম্বন তৈরি হয় কিনা সেটাকেই সমাধান হিসেবে দেখা, সেটা আমার মনে হয় একটা বড় সংকটের জায়গা। সবশেষে আমি যেটা বলবো যে রাষ্ট্রের বা সরকারের সদিচ্ছার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আর সেখানে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন থাকলো কিনা, এই দুইটা পরস্পর থাকাটা খুব জরুরি। তখন অন্য যারা অংশীজন থাকেন তারাও আসলে সেগুলোতে যুক্তি হন। তো ফলে সরকারের সদিচ্ছা এবং ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের শক্তি, এই দুটোর সমন্বয় বা দুটো একটা আরেকটাকে একটা জবাবদিহিতার জায়গায় রাখতে পারবে বা চাপ প্রয়োগ করতে পারবে, এই জায়গায় পৌঁছানো খুব জরুরি। অনেক ধন্যবাদ স্যার। একদম শেষ সময় এসে যদি আপনার কাছে জিজ্ঞেস করি যে আসলে এটার সাথে খুব মানে একেবারেই একসাথে হয়ে কাজ করা, আপনি যেমন করে আসলে পুরোটা বিবরণ করলেন, তাতে করে তেমনটাই মনে হলো যে এই কাজের জায়গা থেকে আপনার নিশ্চয়ই কোনো একটা আশার জায়গা তৈরি হয়। সে আশার জায়গাটা আসলে কি? থ্যাংক ইউ। আসার জায়গা হলো যে আগের তুলনায় 13 সালে যা দেখেছি এখন তা দেখছি না, হয়তো ওই পরিমাণ দেখছি না, সেই জিনিসগুলো দেখছি। হ্যাঁ, দুর্ঘটনা এখনও হচ্ছে, কর্মক্ষেত্রে এখনও আগুন লাগছে, অনেক ঘটনা ঘটছে, কিন্তু তাৎক্ষণিক একটা পদক্ষেপ নেওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে কিছু নিক আর না, কিছু পারুক আর না পারুক, বা প্রতিকার আসুক আর না আসুক, একটা উদ্যোগ দেখতে পাচ্ছে। এবং বিশেষ করে আর্মি সেক্টরের ওয়ার্কপ্লেস, মানে ডিসেন্ট ওয়ার্কপ্লেস তৈরি করার ক্ষেত্রে কিছু উদ্যোগ আমরা সময় সময় দেখতে পাই, এগুলো একটা আশার জায়গা। কিন্তু আরও এসে ভালো হতে পারত, মানে রানা প্লাজার শিক্ষা থেকে আমরা আরও শিক্ষা নিতে পারতাম এবং শিক্ষা নিয়ে কার্য সেভাবে করতে পারতাম। সেই জায়গাটা একটু হতাশার জায়গা, যে যেভাবে চেয়েছিলাম সেভাবে হচ্ছে না, তার থেকে অনেক কমতি, অনেক ঘাটতি দেখা যায়। আর দ্বিতীয় একটা বিষয় যে আপনি বলছিলেন যে সামগ্রিকভাবে আসলে কীভাবে কী কাজ করা যায়, একটা জিনিস ইনশিওর করার দরকার, যে তাসলিমা যেরকম বলছিলেন যে মানে সংগঠনের জবাবদিহিতা থাকার দরকার যেরকম করে, আবার একসাথে সরকারের সদিচ্ছা থাকার দরকার। এই দুটোর সাথে আরেকটা বিষয় একটু যুক্ত করার দরকার, যে আমার ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন জায়গাটা ইনশিওর করার দরকার। আমি ওয়ার্কার হিসেবে আমার সেই স্বাধীন সংগঠন করার অধিকার আদৌ আছে কিনা, এবং সেই অধিকার যদি থেকে থাকে সেটা কিভাবে আছে। কাগজ কলমে আছে, কাগজগুলো আমার অধিকার আছে, বাট বাস্তবে করতে গেলে আমার চাকরি থাকছে কিনা, আমার চাকরি থাকছে কিনা, এবং আমি ওয়ার্কার হিসেবে ট্রেড ইউনিয়ন কর্মী হিসাবে আমি ট্রেড ইউনিয়নের নিয়মিত চাঁদা দিচ্ছে কিনা, আমি ট্রেড ইউনিয়নকে ওন করি কিনা, এই বিষয়গুলো ভাবার জায়গা। আমার মনে হয় যে যারা ট্রেড ইউনিয়ন যারা করেন দীর্ঘদিন, মানে তাসলিমাবাদের মতো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, বোধহয় এদিকে একটু নজর দিয়ে দিতে পারে, যে সাধারণ ওয়ার্কারদের ট্রেড ইউনিয়ন প্রতি তাদের একটা অনারশিপ থাকে, যে সংগঠনটা আমার নিজের। এই যখন কার্যকর হবে, সংগঠন নিজের মনে করা শুরু করবে, তখন ট্রেড ইউনিয়ন তার কার্যকর ভূমিকা পালন করার সুযোগ পাবে। তা না হলে আসলে সমস্যা আছে। আরেকটা বিষয়, 595 জন সাক্ষী কিন্তু রেলিভেন্ট সাক্ষী না, মানে আমার রেলিভেন্ট অবশ্যই, ইম্পর্টেন্ট সাক্ষী না, ইম্পর্টেন্ট না। আসলে আমার ভাইটাল সাক্ষীগণের সাক্ষ্যগুলো নিয়ে আমরা কিন্তু তাদের সাক্ষ্য প্রমাণ ক্লোজ করতে পারি, মামলা শেষ করতে পারি, সেটা করা হচ্ছে না। তবে আমি একটু আশার জায়গা আছে, সেটা আমি রিসেন্টলি শুনতে পারলাম যে এই মামলার যিনি সংসদের পিপি, উনি এরকম একটা উদ্যোগ নিচ্ছেন, যে সাক্ষীদেরকে প্রায়োরিটি দিচ্ছেন, কোন কোন সাক্ষীদের না হলে মামলা প্রমাণ করা সম্ভব হবে না, কোন কোন সাক্ষী খুব ভাইটাল, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাদেরকে তালিকা করা হচ্ছে। হয়তো বা
দ্রুত হতে পারে নিষ্পত্তি, এবং অ্যাট দ্য সেম টাইম মিনিস্ট্রি থেকে একটা মানে সেল থাকা উচিত, একটা বিশেষ টিম থাকা উচিত যারা নিয়মিত এই মামলাগুলো সুপারভাইজ করবে বা ট্র্যাক করবে, তাহলে হয়তো দ্রুত নিষ্পত্তি হওয়ার একটা সম্ভাবনা। আমরা আসলে আশার জায়গা অনেকখানি দেখি এবং সেই আশার জায়গাটা আপনারা দেখালেনও আজকে আমাদেরকে অনেককেই, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে যেই চিত্রটা আপনারা তুলে ধরলেন দুজন মিলে, সেটা আশা করি যে এই প্ল্যাটফর্মের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারাও অন্ততপক্ষে জানতে পারলেন, এবং তার পাশাপাশি এই আলোচনার মধ্য দিয়ে, আজকের আলোচনা, কালকের আলোচনা, এই সকল আলোচনার মধ্য দিয়েও যদি আসলে এই মামলার নিষ্পত্তিতে কোনো রকমের গতি নিয়ে আসতে পারে, তাহলেই আসলে সার্থকতা আমরা আসলে অনুভব করতে পারবো। থ্যাংক ইউ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাকে খুব ধন্যবাদ ভালো আলোচনার থাকবেন। সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আসলে যে বিষয়টি নিয়ে কথা বললাম, রানা প্লাজা ভবন ধস এবং তার যে বিচার ব্যবস্থার অবস্থান সম্পর্কে আমরা জানলাম, এরকম ঘটনা আজকের অতিথি বলছিলেন যে সবসময় ঘটুক সেটাও আমরা চাই না, কোনোভাবেই চাই না। আমরা শুধু এতটুকু চাই, অধিকার নিয়ে বাঁচতে এবং অধিকারের জায়গাটা সম্পর্কে জানতে আমরা যতটুকু চাই এবং যতটুকু পাই তার মেলবন্ধন ঘটিয়ে যেন জীবনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই প্রত্যাশা। তার জন্য আসলে আমার অধিকার সম্পর্কে আমাকেও সচেতন হতে হবে সবার আগে। সবাই সাথে ছিলেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। আমি নাহিদ আফরোজ সুমি আজকে ব্লাস সংলাপ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে সেই প্রত্যাশায় থাকলাম। আজকের মতো বিদায়।